নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইকবাল করিম ভূঁইয়া বাংলাদেশের সাবেক সেনাপ্রধান। 2012 জুন মাস থেকে 2015 জুন মাস পর্যন্ত তিনি বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। আদতে কুমিল্লার বাসিন্দা, বছর 67 এই মানুষটি। তিনি আইকেবি নামে বাংলাদেশে পরিচিত। তিনি কিন্তু এই যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের সমর্থকই ছিলেন। সমাজ মাধ্যমে এই অভ্যুত্থানের পক্ষে সওয়াল করেছিলেন। যখন এই অভ্যুত্থানে সাধারণ মানুষ মারা গেল, তখন তিনি ফেসবুকের আইডি লাল করে দিয়েছিলেন রক্তকে সিগনিফাই করতে। এবং তিনি এবং অনেক প্রাক্তন সেনাকর্তা সাংবাদিক বৈঠক করে আহ্বান জানিয়েছিলেন যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়া উচিত, কারণ সেনাবাহিনী দেশবাসীর উপর গুলি চালাতে পারে না। তিনি প্রথম থেকেই শেখ হাসিনা বিরোধী এই গণ অভ্যুত্থানের সমর্থক ছিলেন। যদিও এটাকে তিনি বিপ্লব বলে অভিহিত করেছেন। বিপ্লব এভাবে তো হয় না। রুশ বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে, চীনের সাংস্কৃতিক বিপ্লব হয়েছে। বিপ্লব হলে সমস্ত খোলনলচি বদলে যায়। যারা চেনা পথের পথিক বাঁধা গতের বাজনাদার, তারা কোনো ক্ষমতার পরিবর্তন করতে পারেন, সেটা বিপ্লব হয় না, সেটা অভ্যুত্থান হয়। যাই হোক, এটা নিয়ে ডিবেটেবল ইস্যু, এটা নিয়ে আমি ঢুকবো না। তিনি অনেকগুলো ফেসবুক পোস্ট করেছেন। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনার পলায়নের পর যখন তিনি বাধ্য হলেন বাংলাদেশের মাটি ছাড়তে, তখন সেনানিবাসে সেনাপ্রধান, নেভি চিফ, এয়ারফোর্সের চিফ, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতাদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুলকে বৈঠকে ডেকেছিলেন। সেনাপ্রধান একটা সূত্র দিয়েছিলেন যে সংবিধান মেনে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকার শপথ নিক। তখনও কিন্তু ডক্টর ইউনূসের কথাটা আসেইনি আলোচনার মধ্যে। এমনটাই এই ভদ্রলোক দাবি করেছেন, ভূঁইয়া সাহেব। তার বক্তব্য যে কেন ছাত্ররা আসিফ নজরুল সেনাবাহিনীর এই ফর্মুলা মেনে নিলেন। যারা জয়ী হয় তাদের কাছেই পরাজিতরা চায়। তো এখানে ছাত্ররা অভ্যুত্থানে জয়ী হলো, তারা চলে গেল যারা পরাজিত হয়েছে তাদের কাছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘদিন শেখ হাসিনার হুকুম তামিল করেছে, কোনো রকম প্রশ্ন না করে প্রশ্নাতীত আনুগত্য দেখিয়েছে। তাদের কাছে ছাত্রদের যাওয়াটা ঠিক হয়নি, বা রাজনৈতিক দলগুলো বা আসিফ নজরুলের যাওয়াটা ঠিক হয়নি। তার বক্তব্য ছিল, যদি তিনি এটাকে মনে করেন বিপ্লব, যখন বিপ্লব সংগঠিত হয়েছে তখন শুধু গণভবন কেন, বঙ্গভবনে যিনি থাকেন মানে রাষ্ট্রপতি, তাকেও সরানো উচিত ছিল। সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। বিপ্লবী সরকার শপথ নিত, হয়তো ঢাকার শহীদ মিনারে নিত। তারা নতুন করে সবকিছু তৈরি করত, তাহলেই প্রকৃত সংস্কার হতো। এখন যেটা হয়েছে সেটা তার মতে বিপ্লব, আমরা বলি অভ্যুত্থান, এই বিপ্লব ব্যর্থ হয়েছে, ব্যর্থ বিপ্লব। কারণ অভ্যুত্থানের পরেই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এবং আসিফ নজরুল ষড়যন্ত্র করেছিলেন। অর্থাৎ চেনা বন্দোবস্তের মধ্যেই একটা অন্তর্বর্তী সরকার, যেখানে রাষ্ট্রপতি স্বপদে থাকবেন, এই সংবিধানও থাকবেন। তখন কিন্তু ডক্টর ইউনূসের নাম আসেনি, এই ভূঁইয়া সাহেব বলছেন। এখন প্রশ্ন, ইউনূসের নাম কোত্থেকে এলো? শুধু কি ছাত্ররাই ইউনূসের নামকে প্রপোজ করেছিল? ইউনূস ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে বলেছেন তিনি প্যারিসে একটা মাইনর সার্জারির জন্য হসপিটালে ভর্তি ছিলেন। টেলিভিশনে তিনি খবর দেখেন। তারপরে একজন নার্স এসে বলেন যে স্যার আপনি প্রাইম মিনিস্টার হচ্ছেন। তারপরে সেখানকার চিকিৎসকরা তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। ইতিমধ্যে ছাত্ররা ফোন করেন, তিনি বলেন ছাত্রদের অনেক যোগ্য ব্যক্তি আছে, তার থেকে তোমরা কাউকে বেছে নাও। ছাত্ররা প্রথমে রাজি হয়নি।
ইউনুস নাকি তাদেরকে বলেন সময় নাও, সময় নিয়ে তোমাদের অবস্থান জানাও। তারপর 2.5 ঘন্টা বাদে ছাত্ররা তাকে ফোন করে বলে যে স্যার আপনাকে এই প্রপোজাল অ্যাকসেপ্ট করতে হবে। তখন ইউনুস অ্যাকসেপ্ট করে নেন। প্রথম কথা, ডক্টর ইউনুস বলেননি কারা কারা তাকে ফোন করেছিলেন, কে কে ফোন করেছিলেন। ছাত্ররা ফোন করলেন, তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। অর্থাৎ তার মনে দীর্ঘদিন ধরে এই বাসনাটা ছিল যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সর্বাধিনায়ক হবেন। এখন মেঘনা চাইতে জল, ছাত্ররা বলল আর নবী ইউনুস রাজি হয়ে গেলেন। ব্যাপারটা এতটা সহজ নয়। তাহলে মাহফুজকে তিনি মাস্টার মাইন্ড বললেন কি করে? তিনি কিছুই জানতেন না, ছাত্ররা বলল, তিনি ফোনে সব সম্মতি দিয়ে দিলেন। কয়েকদিন বাদে আমেরিকায় গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের সবাই গিয়ে মাহফুজকে বললেন ওই মাস্টার মাইন্ড। তাহলে তিনি কি করে জানলেন যে উনি মাস্টার মাইন্ড, মাহফুজ মাস্টার মাইন্ড? আসলে সত্যিটা হলো এই, শুধু ইউনুস দীর্ঘদিন ধরে আমেরিকার ডিপ স্টেটের সাহায্যে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছিল। এই যে পদ্মা সেতু তৈরি হলো, তার জন্য বিশ্বব্যাংক IMF এর থেকে লোন শেখ হাসিনার সরকার পায়নি, শোনা যায় ইউনুস কলকাঠি মেরেছিল। এই যে ডোনাল্ড লু, ধরুন মার্শা বার্নিকার, ওই সময় মার্শা বার্নিকার ছিলেন না, কিন্তু তো ডেমোক্র্যাট প্রশাসনের পার্ট অ্যান্ড পার্সেল ছিলেন। এদেরকে কাজে লাগিয়ে ইউনুস ছাত্রদের টাকা পয়সা দিয়ে কিভাবে ন্যাটো বাহিনীর বুলেট এলো, এগুলো একদিন পরিষ্কার হবে। যারা মারা গেছেন তাদের দেখে ন্যাটো বাহিনীর বুলেট পাওয়া গেছে। পুরো বিষয়টা ইউনুস প্যারিসে বসে, আমেরিকায় বসে তার পশ্চিমী সহচর এবং আমেরিকার ডিপ স্টেটের সহায়তায় এই অভ্যুত্থানকে সংগঠিত করেছেন। কারণ শেখ হাসিনা একবার বলেছিলেন আমি ইউনুসকে পদ্মার পানিতে চোবাবো। কর ফাঁকি দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল। 65 বছর বয়সে সরে যাওয়া উচিত কোনো ব্যাংকের শীর্ষ পদ থেকে, কিন্তু ইউনুস 75 বছর বয়স পর্যন্ত সেই পদে আঁকড়ে ছিলেন। অর্থাৎ এই বৃদ্ধ কবি লোভী। কিন্তু তারপরে ভূঁইয়া সাহেব বলেছেন যে ইউনুস আসলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ছাত্র উপদেষ্টা, এই যে ছাত্রদের উপদেষ্টা মন্ডলীতে নেওয়া হলো, কার মস্তিষ্ক প্রসূত? শুধু কি ইউনুসের মস্তিষ্ক প্রসূত? এই বয়সে এরা মন্ত্রী হয়ে গেল, হেলিকপ্টার নিয়ে কম্বল বিলি করছে, নিরাপত্তার বহর নিয়ে ঘোরে, সরকারি প্রোটোকল, মোটা বেতন, সরকারি বাংলো সবই পাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা পরবর্তী রাজ্যপাট এই ভূঁইয়া, যিনি প্রাক্তন সেনাকর্তা, তিনি বলছেন যে সম্পূর্ণ অন্যভাবে হলে বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হতো না, মানুষের ক্ষোভ বাড়তো না, প্রকৃত একটা বিপ্লবী সরকার তৈরি হতো। কিন্তু সেটা না করে যেটা হলো সেটা হচ্ছে র্যাগট্যাগ ববটেল কোয়ালিশন। এই কোয়ালিশনের মধ্যে কোন রকম বন্ধন নেই। ছাত্ররা ছাত্রদের মতো, এনজিও চট্টগ্রাম সরকার তাদের মতো উপদেষ্টারা মাল কামাতে এসছে। তাদের না আছে কোনো দায়বদ্ধতা, না আছে বাংলাদেশের অবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান। তারা এতদিন এনজিওর কর্তা ছিলেন, এখন ভাবছেন যে দেশের সরকারটাও এনজিওর মতো চালানো যায়। সেই জন্যই সর্বক্ষেত্রে চূড়ান্ত বিশৃঙ্খলা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই প্রাক্তন সেনাকর্তা আগে বলেছেন যে যে সেনাকর্তা শেখ হাসিনা সরকারকে সব দিক থেকে সমর্থন করেছে তাদের তো বিচার হওয়া উচিত ছিল। হয় তাদের বিচার হতো, নইলে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতেন। কিন্তু কিছু তো হয়নি। সেই পুরনো বন্দোবস্তই আছে, নামই হচ্ছে অন্তর্বর্তী সরকার। এরপর হয়তো বিএনপি ক্ষমতায় আসবে। তার মতে শেখ হাসিনার স্বৈরাচারী জমানার পতন হয়ে হয়তো বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির নেতৃত্বাধীন আর একটা স্বৈরাচারী জমানা তৈরি হবে। তাহলে অভ্যুত্থান যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে গেল। সাবেক সেনাকর্তা, সেনাপ্রধান এই কথা বললেন কেন? তিনি কি ঘোলা জলে মাছ ধরতে চাইছেন? তিনি কি বর্তমানে বাংলাদেশের যারা সেনাকর্তাদের পদে রয়েছেন তাদের সঙ্গে কোনো পার্সোনাল স্কোর সেটেল করতে চান?
তিনি কি আবার নতুন করে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ উস্কে দিতে চান? তিনি কি আবার আর একটা প্রতি বিপ্লব সংগঠিত করতে চান, যে প্রতি বিপ্লবের মাস্টার মাইন্ড হিসাবে তিনি থাকবেন, পরবর্তীকালে তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করবেন? এরকম অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। প্রথম কথা, ওনার কনসেপশনে ভুল আছে, বিসমিল্লাহ গালাত। সেটা হচ্ছে এটা কোনো মতেই বিপ্লব নয়। বিপ্লবের ডেফিনেশন কি ভূঁইয়া সাহেব ভালো করে ইতিহাস পড়তে পারেন, যদি প্রয়োজন হয় তিনি ইতিহাসের একজন শিক্ষক রাখতে পারেন, সেই শিক্ষক তাকে বুঝিয়ে বলে দেবে ইতিহাসের উদাহরণ তুলে তুলে কোনটা বিপ্লব আর কোনটা বিপ্লব নয়। এটা নিছক অভ্যুত্থান, যদিও ভূঁইয়া সাহেবের মতে বিপ্লব। তাহলে হঠাৎ করে তিনি অনেকদিন ধরে ফেসবুকে পোস্ট করেছেন, 17তম পোস্টটা ভাইরাল হয়েছে এবং বাংলাদেশে সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে বিস্তর চর্চা হচ্ছে। তিনি হঠাৎ করে কিন্তু এইসব নিয়ে মুখ খুলছেন না। তিনি যখন জুলাই আগস্ট মাসেও যখন সাধারণ মানুষ মারা যাচ্ছে তখন তিনি প্রতিবাদ করেছিলেন এবং সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছিলেন তারা যেন দেশবাসীর উপর গুলি না চালায়। এবং তিনি এবং অনেক প্রাক্তন সেনাকর্তা সপরিবারে প্রতিবাদে অংশ নিয়েছিলেন, সাংবাদিক বৈঠকও করেছিলেন। এটা ঠিক, অস্বীকার করে লাভ নেই। কিন্তু এই এমন একটা সময়ে হঠাৎ করে তিনি এটা ব্যর্থ অভ্যুত্থান বা ব্যর্থ বিপ্লব বললেন কেন? রাজনৈতিক দল, জঙ্গিদের ধর্মপিতা এবং বর্তমানে যারা সেনার বিভিন্ন পদে আছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের কাঠগড়ায় দাঁড় করালেন কেন? তিনি কোন বিদেশি শক্তির অঙ্গুলি হেলনে খেলছেন? নাকি শতপ্রণোদিত হয়ে নিজের হৃদয়ের ব্যথা বেদনাকে সমাজ মাধ্যমে উগড়ে দিয়েছেন? কিন্তু বিতর্ক হচ্ছে, যেহেতু তিনি প্রাক্তন সেনাপ্রধান, তার একটা ক্লাউট আছে, সেনাবাহিনীর মধ্যেও আছে। তিনি বর্তমানে সেনাকর্তাদের সরাসরি বিচারের দাবি করেছেন, বিচারে। তার মধ্যে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ অন্যান্য শীর্ষ সেনাকর্তারা। বাংলাদেশের মধ্যে আমরা শুনছি না সেনাবাহিনীর মধ্যে ভাগ হয়ে গেছে, জামাত, রাডিকাল ইসলামের অনুসারী সেনাকর্তা, সেনা জওয়ানরা একদিকে এবং ওয়াকারুজ্জামানের মতো সেনাকর্তারা যারা জঙ্গি রাষ্ট্র চায় না বাংলাদেশ, তারা একদিকে। যেমন রাষ্ট্রপতিকে সরাতে পারেনি ছাত্ররা সেনা এবং বিএনপির আপত্তিতে। ছাত্ররা বঙ্গভবনে শপথ নিল, সংবিধান হাতে নিয়ে শপথ নিল, তারপর বলে সংবিধান মানি না, শেখ মুজিবের ছবি সরিয়ে দাও। অর্থাৎ পুরো বিষয়টাই হচ্ছে অত্যন্ত রকম ফিশি। জল ঘোলা হয়ে গেছে, এই ঘোলা জলে এখন সবাই মাছ ধরছেন। সাবেক সেনাকর্তাও ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। কয়েকদিন গেলেই বোঝা যাবে তার প্রকৃত উদ্দেশ্যটা কি। তিনি কি বিবেকের ভূমিকায় অবতীর্ণ হতে চাইছেন, নাকি তার মনেও ইউনূসের মতো সুপ্ত বাসনা আছে যে তার কপালেও বাংলাদেশের সর্বোচ্চ পদটার শিকে ছিটতে পারে? অপেক্ষা করতে হবে সবাইকে। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটা বোঝার জন্য।